এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে আসসালামু আলাইকুম। আবারও আমরা হাজির হয়েছি সকলের প্রিয় লাইভ প্রোগ্রাম মুসাব ক্যারিয়ার আড্ডা পর্ব 13 নিয়ে। আজকের লাইভের পুরো সময় জুড়ে আপনাদের সাথে আমি থাকছি মোহাম্মদ নাহিদ শামসুজ্জ। আমি বর্তমানে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ট্রিপল ডিপার্টমেন্টে অধীনস্থ অবস্থায় আছি। আর্মি বিশ্ববিদ্যালয়ের একমাত্র সম্মিলিত প্ল্যাটফর্ম আর্মি ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ, সংক্ষেপে উসাব এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। উসাব এর পথ চলা শুরু হয়েছিল 2015 সালের 6 জুলাই। শিক্ষার্থীদের বর্তমান ও ভবিষ্যৎকে ঘিরে তাদের ক্যারিয়ারকে আরো সুগঠিত করার এমন মহৎ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ ফাহিমউদ্দিন অনিক। তিনি বর্তমানে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে টেরিটরি ম্যানেজার অর্থাৎ একজন প্রবলেম সলভার হিসেবে কাজ করছেন। তিনি বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সংক্ষেপে বায়ুস্ট, কুমিল্লা এর ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের 5ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। উসাব ক্যারিয়ার আড্ডার 13তম লাইভ সেশনে অনেক ভাইয়া আপনাকে স্বাগত। আজকে আমরা আমাদের সম্মানিত অতিথি এর কাছ থেকে তার জীবনের গল্প শুনবো তার জীবনের কঠিন বাধাগুলো তিনি কিভাবে অতিক্রম করেছেন। দর্শক যারা আছেন তাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো লাইভটি শেয়ার করেননি তারা এখনই নিজেদের টাইমলাইনে ও ক্যাম্পাসের সব গ্রুপে লাইভটি শেয়ার করে দিন এবং আমাদের অতিথিদের উদ্দেশ্যে আপনাদের যদি কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের প্রশ্ন তার কাছে তুলে ধরবো। চলে যাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথিদের কাছে। আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ প্রশ্নোত্তর পর্ব। আসসালামু আলাইকুম অনেক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম তুর্জা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো ভাই, আপনার রোজা কেমন কাটছে? রোজা এখন পর্যন্ত ভালো কাটছে। আমি তো বাসা থেকে অনেক দূরে থাকি, যেহেতু সেলসের জব করি। সো রিসেন্টলি আম্মা আমাকে ভিজিট করতে আসছে। সো আম্মা যেহেতু আসছে, সো এখন জীবন ভালোই কাটছে রোজার সময়। মায়ের ছায়া তোলে তাহলে ভালোই যাচ্ছে দিন। তা অবশ্যই আর কি, কিছুটা সময় হ্যাঁ যদি হ্যাঁ, সুখে শান্তিতে থাকা না যায় তাহলে তার লাইফের মিনিং থাকে না। এটাই। তো আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে এখন। ভাইয়া, আপনার বর্তমান কোম্পানি সম্পর্কে বলবেন এবং আপনার কাজ সম্পর্কে দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ওকে। আমার বর্তমান কোম্পানির নাম হলো ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। তো ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ইজ এ বেসিক্যালি ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি। বাংলাদেশের অনেকেই হয়তো কোম্পানির নামটা সম্পর্কে অবগত না, বাট আমি যদি একটা জি ব্র্যান্ডের নাম বলি যেটা আমাদের আর কি বা প্রাইম ব্র্যান্ড, সেটা হলো প্যারাশুট। প্যারাশুট নারিকেল তেল। জি বাংলাদেশের জি প্রায় 90% মেয়েরা, মহিলারা এই তেলটা ব্যবহার করে। তো এই ব্র্যান্ডটা দিয়েই জি আর জি কি কোম্পানিটাকে যদি পরিচয় করাতে চাই তাহলে ইয়েস, প্যারাশুট প্যারাশুট তেল, এটা কোম্পানির নাম হলো ম্যারিকো বাংলাদেশ। আর আমার কাজের কথা যদি বলি, আমি বর্তমান পজিশন হলো টেরিটরি ম্যানেজার। টেরিটরি ম্যানেজার পজিশনটা ইজ বেসিক্যালি এ সেলসম্যান পজিশন। তো আমি বর্তমানে বাগেরহাটে আছি, এবং বাগেরহাট এবং পিরোজপুর এই দুইটা জেলা আমি আমার তত্ত্বাবধানে আছে। এই দুইটা দুইটা জেলার সেলসের পুরো দায়িত্বটা, সেলস মেনটেন করা এবং মার্কেটে ডিস্ট্রিবিউশনটা আমার দায়িত্বে আছে। তো ইয়া, বেসিক্যালি আমি ডিস্ট্রিবিউশন সেলসে কাজ করছি। তো ডিস্ট্রিবিউশন সেলসের কাজে আর কি অ্যাজ এ টেরিটরি ম্যানেজার হিসেবে বাংলাদেশে কাজ করছি। আচ্ছা আচ্ছা। আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা লাইভটি দেখছেন, আপনাদের যদি কোনো ক্যারিয়ার রিলেটেড কোশ্চেন থাকে তাহলে আপনারা অবশ্যই বলতে পারেন। আপনাদের কোশ্চেনগুলো আমি হচ্ছে আমাদের যে অতিথি আছেন তার কাছে তুলে ধরার চেষ্টা করব। আপনারা কমেন্ট সেকশনে জলদি আপনাদের ক্যারিয়ার রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আচ্ছা ভাই, আপনাকে আরেকটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, গো আহেড। ভাইয়া, আপনি আমাদের আর্মি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবেন যে কর্পোরেট সেক্টরগুলোতে কেমন সুযোগ সুবিধা আছে। কর্পোরেট সেক্টরের কথা যদি বলি, কর্পোরেট সেক্টরে সব ধরনের মানুষেরই সবারই অনেক
বড় অপরচুনিটি আছে, কারণ কর্পোরেট কোম্পানিগুলো হরহামেশাই রিক্রুটমেন্ট করে থাকে। বিভিন্ন কোম্পানি, বিভিন্ন বাংলাদেশে অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, অনেকগুলো লোকাল কোম্পানি আছে, অনেক স্টার্ট আপ আছে। তো সবগুলাতেই মোটামুটি একটা ভালো পরিমাণের রিসোর্স প্রয়োজন হয়। সো রিসোর্সের ক্ষেত্রে যদি বলি অনেক অপরচুনিটি আছে। অ্যান্ড ইনিশিয়াল এন্ট্রি লেভেল পজিশনে বেশিরভাগ কোম্পানি ফ্রেশার্সই রিক্রুট করে, কারণ ফ্রেশার্স রিক্রুটমেন্ট করলে যে বেনিফিটটা পাওয়া যায়, একজন ফ্রেশার সে একটা ফ্রেশ মাইন্ড নিয়ে একটা কোম্পানিতে কাজ শুরু করতে পারে, যেখানে সে কাজ শিখে এবং তার ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারে। তার মাথায় অন্য কোনো চিন্তা থাকে না যে এই জায়গা থেকে তো এই কাজটা শিখছি, ওই 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 কোম্পানিতে গিয়ে আমি এইভাবে কাজ করতে পারবো। বাট এটা সবসময় হয় না, কারণ এক কোম্পানি এক এক ধরনের কাজ পছন্দ করে, এক এক স্টাইলের কাজ, এবং ভিন্ন ভিন্ন কালচার থাকে বিভিন্ন কোম্পানিতে। সো ফ্রেশার স্টুডেন্টের কথা বলি তাহলে ক্যারিয়ার অপরচুনিটি অনেক। স্পেশালি যদি আমরা যারা আর্মি ইউনিভার্সিটি থেকে আছি, তাদের জন্য একটা এডিশনাল বেনিফিট হলো, যদি একজন রিক্রুটার বা একজন রিক্রুটার যদি শুনে যে আর্মি ইউনিভার্সিটি থেকে আসছে, ফার্স্ট তার মাথায় এইটাই হবে যে এই ছেলেটা খুবই ডিসিপ্লিন হবে। সো ভেরি গুড অপরচুনিটি ফর আস। তো হ্যাঁ, আমরা এজ এ আর্মি ইউনিভার্সিটি স্টুডেন্টরা একটা রিক্রুটমেন্টে একটা ভালো বেনিফিট পাই যদি আমরা মোটামুটি ভালো ইন্টারভিউ পারফর্ম করতে পারি। একটা ছেলে যদি ভালো ইন্টারভিউ পারফর্ম করতে পারে তাহলে তার একটা খুব বড় অপরচুনিটি থাকে, কারণ অন্য কোনো ইউনিভার্সিটিতে এইরকম নাম শুনলে এরকম কোনো ধারণা আসার কথা না, বা আসেন ওইরকম ভাবে আসে না। তো একটা কোম্পানি, একটা ছেলে বা একটা মেয়ে যে কোনো রকমই হতে পারে, কিন্তু ডিসিপ্লিন হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। So as a Army University student, we are very disciplined about everything. Right. এটার সাথে যদি আমি আরো অ্যাড করি, আমরা যারা আর্মি ইউনিভার্সিটিতে আছি, আমরা অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কিন্তু একদম আলাদা। আমরা টু সাম এক্সটেন্ট আমরা পাবলিক ইউনিভার্সিটির একটা ভালো ফিল পাই, যেহেতু আমরা খুবই ন্যাচারাল মানে নেচারের ভিতরে থাকা ট্রাই করি, বা আমাদের এনভায়রনমেন্টটা এভাবেই ক্রিয়েট করা হয়েছে যাতে আমরা খুব ভালো একটা এনভায়রনমেন্ট আমরা গড়ে উঠতে পারি। অ্যাজ এ আর্মি ইউনিভার্সিটি এডুকেশন কোয়ালিটি ইজ ভেরি গুড। তো এই ধারণাগুলা বিভিন্ন রিক্রুটারের মাথায় বা যে কোম্পানিতে বিভিন্ন লোক কাজ করে তারা কিন্তু মোটামুটি এই সম্পর্কে অবগত হয়ে যাচ্ছে, কারণ মোটামুটি অনেকগুলো ব্যাচ যেহেতু বের হয়ে গেছে, সিনিয়র ভাইয়েরা, ফ্রেন্ডসরা, অনেক জুনিয়ররা বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে আছে। তো ওই হিসাবে আমাদের একটা ভালো অপরচুনিটি এবং ভালো একটা এলিমেন্টারি বেস তৈরি হয়েছে, যার মাধ্যমে আমাদের যে আর্মি ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা একটা ভালো অপরচুনিটি গ্র্যাব করতে পারে এনিওয়্যার এনি কোম্পানি। এইবার ভার্সিটি লাইফ নিয়ে কিছু প্রশ্ন করি। আমরা প্রত্যেকে শুনতে চাই আপনাদের ভার্সিটি লাইফ ভার্সিটি লাইফ কেমন ছিল আপনারা যখন পড়েছেন, ও ভার্সিটি লাইফের স্মরণীয় একটি ঘটনা যদি আমাদের বলতেন বা কাউকে মেনশন করতে চান, তাহলে আমরা তাদেরকে দেখতাম, উপভোগ করতাম বা তার কথা শুনতাম। বা আপনি কাউকে যদি মেনশন করার সুযোগ পান তাহলে কাকে মেনশন করতে চান? ভার্সিটি লাইফ সম্পর্কে যদি বলি, ভার্সিটি লাইফ ওয়াজ গোল্ডেন। এর চেয়ে সুন্দর বা এর চেয়ে ভালো আর লাইফ হয় না। আমরা যেটা মনে করি যে ভার্সিটি লাইফে এত প্যারা, এত পড়ালেখা, অ্যাসাইনমেন্ট দিতে হবে, সিজিপিএ চিন্তা, এক্সামের চিন্তা, সিটি হবে, দেন টার্ম পেপার দিতে হবে, এইগুলো চিন্তা করতে করতে আমাদের ভার্সিটির একটা ভালো টাইম চলে যায়। কিন্তু এর মাঝখানে আমরা আমাদের ফ্রেন্ডসদের সাথে, আমাদের সিনিয়রদের সাথে, জুনিয়রদের সাথে যে একটা রিলেশন বিল্ড আপ হয়, এবং এই রিলেশনের সাথে যে আমরা যে 4টা বছর কাটাই, এটা আসলে অসাধারণ। এটার সাথে কোনো কিছুর তুলনা দেওয়া যায় না। আমি যদি বলি, আমি বাসা যেহেতু নোয়াখালী ছিল, আমি কুমিল্লা ক্যান্টনমেন্টের সাথে আগে আমরা হোস্টেলে থাকতাম। আমি পুরা ভার্সিটি লাইফটাই হোস্টেলে কাটাইছি। তো হোস্টেল লাইফ ওয়াজ অ্যামেজিং। এইটার সাথে আর কোনো কিছু তুলনা করা যাবে না। এক একজন এক এক ডিস্ট্রিক্টের মানুষ, কেউ কক্সবাজার, কেউ চিটাগং, কেউ নোয়াখালী, কেউ ফেনী, কেউ রংপুর, কেউ সিলেট, কেউ ঢাকা, কেউ চুয়াডাঙ্গা, কেউ কুষ্টিয়া। সো
বিভিন্ন কালচারের মানুষ বা ফ্রেন্ডসরা ছিল, যাতে বিভিন্ন কালচার শেখা যায়, কথা শেখা যায়, তারা কিভাবে চিন্তা করে এটা জানা যায়। হ্যাঁ মানে ভাইয়া, আমি নিজেও আর কি বায়োস্টের হলে আর কি থাকি, তো আমার কাছে এটাই মনে হয় আর কি, ভালোই লাগে। মানে না, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষজনের একটা স্ম্যাশ হয়। দ্যাট ইজ ট্রু। আচ্ছা ভাইয়া, হুম হুম হ্যাঁ হুম হুম। হ্যাঁ হ্যাঁ, তুমি শেষ করো, তুমি শেষ করো। আরেকটা বিষয় ভাইয়া, সেটা হচ্ছে যে মানে আপনার যে বিশ্ববিদ্যালয়ের কোনো একটা স্মরণীয় ঘটনা বা স্মরণীয় মানুষকে যদি একটু স্মরণ করতেন আজকের লাইভে। ভার্সিটির স্মরণীয় ঘটনা তো এরকম অনেক কিছুই আছে। তো আমি যদি স্পেশাল কোনো স্মরণীয় ঘটনা বলি, তো সেটা হলো সবার বার্থডে। তো আমরা একটা গ্রুপ ছিলাম, আমরা 4-5 জন একটা গ্রুপ ছিলাম। আমাদেরকে সবাই মানে বাঘের মতো ভয় পাইতো বা ভূতের মতো ভয় পাইতো, কারণ বার্থডের সময় আমরা তাদের সাথে যেরকম মজা করতাম। তো আচ্ছা এইটা এটা ছিল খুবই স্পেশাল, খুবই ডিভাইন লেভেলের। মানে মানে এই পরিমাণ আদর কেউ আর কি সহ্য করার মতো না। তো আচ্ছা স্মরণীয় ঘটনা যদি বলি, আমার একটা ফ্রেন্ড আছে, আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে ছিল। এবার আচ্ছা। নাম বলবো নাকি নাম ছাড়াই বলি? হ্যাঁ ভাইয়া, বলতে পারেন অবশ্যই। ওকে, আমাদের ফ্রেন্ড নিলয় ইংলিশ ডিপার্টমেন্টে ছিল। তো ওর কোনো একটা বার্থডে, আমি যদি মনে করি ওর প্রথম ভার্সিটিতে ঢোকার প্রথম বার্থডে 2017 সালে ছিল, যেটা সে এনজয় করতে পারে নাই। তার খুবই আক্ষেপ ছিল যে সে তার বার্থডেটা ভালোভাবে পালন হয় নাই। তো তার এই আক্ষেপটা আমরা 2018 সালে মিটাই দিছি। তাকে লিটারেলি আচ্ছা মোটামুটি অনেক সংখ্যক ডিম মেরে তার বার্থডে আচ্ছা। উপভোগ করলাম। তার তার উপরে বালতি ভাঙলাম, মগ ভাঙলাম। তো এইটা আর তাকে পুরা কেক দিয়ে মাখাই দিছি আমরা সবাই মিলে, লাইক আমরা প্রায় 15 জন মতো ছিলাম। ওর উপরে যে টর্চার করা হয়েছে, কিন্তু সে এটার পরে খুবই হ্যাপি যে সে খুব, তাই এভাবেও একটা বার্থডে পালন হয়। সে এটা 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 ভেবেই সে পুরা বছর খুশি ছিল। কিন্তু জি পরের বছর তার বার্থডে আসার আগেই সে আগে পলায় গেছে। জি জি ভাই। এটা 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 খুবই স্পেশাল একটা মোমেন্ট ছিল। মানে এটা কথাটা, তুমি যেহেতু স্পেশাল কোনো একটা ঘটনা জানতে চাইলা, এটাই মাথায় আসলো, এটাই বললাম। এরকম আরো অনেক 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 ঘটনা আছে। যদি আরো একটা ঘটনা বলি, আমরা তখন 1-2 তে ছিলাম। 1-2 তে থাকার সময় আমাদের হোস্টেল ছিল ক্যান্টনমেন্টের 21 নাম্বার গেটে। তো আচ্ছা আমরা 21 নাম্বার গেট থেকে 22 নাম্বার গেটে আমাদের হেঁটে যেতে হতো। তারপর ওখান থেকে আমরা বাস ধরতাম। এটা অনেক, আমি যদি এটা বলি, এটা 2017 সালের ঘটনা বলছি। জি ভাই। তো আমাদের ওই রাস্তাটা এরকম ছিল, প্রায় 5 মিনিট জমির মাঝখান দিয়ে হেঁটে যাওয়া লাগতো। মানে একদম ভার্সিটির শুরুর দিকের অবস্থা এটা। তো আচ্ছা আচ্ছা। বৃষ্টির হ্যাঁ দিনে খুবই খারাপ অবস্থা হইতো। একদিন পুরো লিটারালি বন্যা হয়ে গেছে, বাট আমাদের আচ্ছা ছিল আচ্ছা। এক্সাম। তো ওই বন্যা, আমরা সবাই পুরা হোস্টেলে আমরা প্রায় 34 জন ছিলাম। ওই বন্যার স্রোত পার হয়ে আমরা গিয়ে গিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করছি। তো এইটা ছিল একটা ইনসেন লেভেলের এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্স বাউট বা এই এক্সপিরিয়েন্স কেউ কখনো পাইছে বলে আমার মনে হয় না। তো এইটা ছিল খুবই, মানে খুবই অন্যরকম লেভেলের এক্সপিরিয়েন্স। ভার্সিটির শুরুর দিকে আমরা বিভিন্ন কিছু নিয়ে স্ট্রাগলে ছিলাম, হোস্টেল নিয়ে বা এরকম যে আমাদের রুটটা ইউজ করতাম হোস্টেলে যাওয়ার জন্য বা ভার্সিটিতে যাওয়ার জন্য একটু অড ছিল। এগুলোকে আমরা বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করছি। তো এই চ্যালেঞ্জগুলো এখন আর কি মনে করলে খুব ভালোই লাগে যে হ্যাঁ, বলার মতো একটা জিনিস, আমরা এইরকম হার্ডেল পার হয়ে আমরা ভার্সিটিতে যাইতাম। যেটা আমাদের আব্বা আম্মারা গল্প বলে যে আমি 5 কিলোমিটার হেঁটে স্কুলে গেছি, 5 কিলোমিটার 10 কিলোমিটার হেঁটে কলেজে গেছি। আমরা এরকম বলতে পারবো যে বন্যা পার হয়ে পরীক্ষা দিতে গেছি। এই জিনিসটা বলার মতো জি একটা জি, জিনিস। আমার বাবা আমাকে বলেন এরকম আর কি, যে আমার বাবা অনেক কষ্ট, শুধু 10 কিলোমিটার 5 কিলোমিটার পার করে। সবার বাবাই বলে, এই ঘটনা সবার বাবাই বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এই ঘটনা সবার বাবাই বলে, আমার বাবা তো প্রচুর বলে। এখন বলেন আমি আপনি। নিজেও তো বায়োস্টের, আমি তো নিজেও হ্যাঁ, বায়োস্টের হলে থাকি। তো হচ্ছে যে মানে আমরা যারা শহরতলি বা শহরে আর কি বসবাস করি, যাদের বাসা হচ্ছে যে বিভাগীয় শহরে বা সিটি কর্পোরেশনের ভিতরে,
তো একুরেট 12টায় আসলে কাউকে উইশ করা বা ওইভাবে মানে দিবসটা সেলিব্রেট করা হয়ে ওঠে না, যেহেতু একটা মানুষের জন্মদিন বছরে একবারই আসে। সেক্ষেত্রে আমি আর কি দেখি মাঝে মাঝে যে আমার হলের যে ফ্রেন্ডসরা যারা আছে তারা আর কি এরকম বার্থডে হলে, হ্যাঁ, তাহলে তার মানে বন্ধুর সাথে একটা মেমোরিজ ক্রিয়েট করে। এটা যদিও একটু দুষ্টামির মাধ্যমে হোক, এই দুষ্টামি ছোটখাটো দুষ্টামি গুলাই পরবর্তীতে আর কি মানে স্মৃতিচারণ হয়ে ওঠে আর কি, মনে হয়ে ওঠে। যদিও আমার বার্থডে এখনো আমি পাই নাই, তবে আমি দেখি আর কি এগুলো জিনিসগুলো উপভোগ করি, আমি তাদের সাথে এনজয় করি। হলে থাকবা তাহলে বার্থডে মজা এটা পেয়ে যাবা, এটা পেয়ে যাবা। আমি ভাইয়া চলে আসবো ঢাকা, আমি থাকতেছি না, ঠিক আছে ভাই। এগুলা দেখে আমার প্রচুর ভয় লাগে, যদিও আমি আর কি এটা অংশ নেই, এইসব দৌড়ানি টোড়ানি দিই, দিস ইজ অলসো এক্সপেরিয়েন্স। এটা হওয়া ভালো। আমার একটা ফ্রেন্ড সে মোটামুটি বার্থডের আগের দিন সে পলায় যশোর চলে গেছে। আচ্ছা আচ্ছা। সে আমার ফ্ল্যাটমেট ছিল, আমি এখন নাম বলবো না। সে আমার ফ্ল্যাটমেট রুমমেট ছিল এক সময়। তো সে জানে আমরা প্ল্যান করতেছিলাম, আমি ছিলাম, মঈন ছিল, সায়ন্ত ছিল, শুভ ছিল, আমরা রুমের যারা ছিলাম। সে সামহাও সে এটা জানতে পারছে, সে আগেই যশোর পলাইছে। আচ্ছা, মিস করে গেল তাহলে ভাই, আসলে ওই এক্সপেরিয়েন্সটা মিস করে ফেললো। তার সাথে একবার এক্সপেরিয়েন্স হয়েছে, সে সেকেন্ড টাইম এক্সপেরিয়েন্স করতে চায় না আর কি, এইজন্যই পলাইছে। ও আচ্ছা আচ্ছা, এইজন্যই আর কি প্রথমবার আর কি সে এটা বুঝতে পেরে পরের বার আর কি। তো ভাইয়া, যদিও ভাইয়া এখন হয়তো বা বহু দূরে আছেন, আপনারা হয়তো দুই কর্পোরেট সেক্টরে সম্পূর্ণ। হ্যাঁ, দুইজন একদম ভিন্ন সেক্টরে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া, আমার পরবর্তী যে কোশ্চেনটা থাকবে আপনার কাছে সেটা হচ্ছে যে পড়াশোনা ছাড়াও ভার্সিটির কোন কোন অ্যাক্টিভিটিস গুলো জরুরি বলে আপনি এখন মনে করেন, তাহলে আমরা যারা জুনিয়র আছি তারা হচ্ছে যে আগাম প্রস্তুতি নিতে পারবে, কি কি অ্যাক্টিভিটিস তাদের আর কি কর্পোরেট সেক্টরে ঢোকার জন্য বা তাদের জন্য হেল্পফুল হবে চাকরির ক্ষেত্রে? ওকে, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা পার্সোনাল লেভেলে আমাকে অনেকেই করছে এবং করে, তো আমি আমার মতো করে উত্তর দেই। সো এই উত্তরটা মানে কেউ যদি অন্য কারোর সাথে মিলায় তাহলে হয়তো মিল নাও থাকতে পারে। এটা আমি কমপ্লিটলি আমার পার্সোনাল লেভেল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারবো, যেহেতু মোটামুটি আমার প্রথমে 3 বছর ক্যারিয়ার চলতেছে, এর ভিতরে 2টা অর্গানাইজেশনে কাজ করছি। তো ওই এক্সপিরিয়েন্সের বেইজে আমি আর কি এখন এই উত্তরটা দিব। এটা কন্ট্রাডিক্টরি হইতে পারে অন্য কারোর সাথে, এটা ডিসক্লেমার দিই। জি। সো ফর মি activity in university is very important. ইউনিভার্সিটিতে আমরা একটা ব্যাচে 100 জন স্টুডেন্ট থাকি। সাপোজ একটা ব্যাচে বিবিএ তে একটা ব্যাচে 100 জন স্টুডেন্ট আছে। তো এর ভিতরে কেউ ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, আবার কেউ 100তম হয়। তো এটা আবার কেউ 50তম হয়, কেউ 20তম হয়। তো সব লেভেলের স্টুডেন্টই থাকে, একদম টপ নচ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থাকে, কেউ অ্যাভারেজ স্টুডেন্ট থাকে, কেউ খারাপ স্টুডেন্ট থাকে। কিন্তু সবাইকে একটা ক্যাটাগরিতে যদি আমি মাপতে চাই, সেটা থাকে হলো সিজিপিএ। এখন আমি যদি বলি সবাই ভালো স্টুডেন্ট, সবাই মোটামুটি 3.3 উপরে বা 3.5 এর উপরে সবার একটা ডিসেন্ট লেভেলের তোমার সিজিপিএ আছে। তো আমি ওই মানুষগুলোকে আমি কিভাবে ডিফারেন্ট করব, তার ক্যারেক্টারিস্টিক্স, তার এক্সটার্নাল নলেজ, বা সে কি করেছে ইউনিভার্সিটিতে বা বিভিন্ন অ্যাক্টিভিটিতে, এগুলো দিয়ে ডিফারেন্স করতে পারে। সো আমি যদি ইউনিভার্সিটি অ্যাক্টিভিটির কথা বলি, আমাদের প্রথমত ক্লাব অ্যাক্টিভিটির কথা চলে আসে। তো ক্লাব অ্যাক্টিভিটিতে এঙ্গেজ থাকে। তো এক একজন এক এক লেভেলে বা এক এক পজিশনে থেকে ক্লাবটাকে লিড করে। কেউ এক্সিকিউটিভ হিসেবে লিড করে, কেউ প্রেসিডেন্ট হিসেবে লিড করে, কেউ জেনারেল সেক্রেটারি হিসেবে লিড করে, কেউ কোনো একটা ডিপার্টমেন্ট বা সেলের হেড হিসেবে লিড করে। তো এই ক্ষেত্রে যে জিনিসটা হয়, একটা ক্লাব চালানো কাইন্ড অফ একটা অর্গানাইজেশন চালানোর মতো, অথবা একটা বিগ ইভেন্ট চালানোর মতো। একটা ক্লাব থেকে যদি কোনো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়, ওই প্রোগ্রামের বিভিন্ন কাজ থাকে।
বিভিন্ন লেভেলে কাজ জি থাকে। যদি আমি একটা জি জি প্রোগ্রামের কথা বলি, হ্যাঁ, তো একটা জিনিস কিনতে হবে, একটা ক্লাবের এই অ্যাক্টিভিটির জন্য একটা জিনিস কিনতে হবে, যে জিনিসটার জন্য একটা বাজেট আছে। টু সাম এক্সটেন্ট এই বাজেটটা মার্কেটে যে এটার যে দাম, এই বাজেটের সাথে ম্যাচ করতেছে না বা বাজেটটা কম, সেই জায়গাতে সে খোঁজ করা শুরু করবে যে এই জিনিসটা আমি কোথা থেকে কিনলে ভালো হয়, বা কোথা থেকে আমি বেটার কোয়ালিটি পাবো, বেটার কোয়ান্টিটি পাবো, কোথায় গেলে আমি সবচেয়ে ভালো কোয়ালিটি পাবো আমাদের যে বাজেট আছে সেই দামে। তো এই যে সে ফাইন্ড আউট করা শুরু করলো, সে বেসিক্যালি, আমি যদি অর্গানাইজেশনের ভাষায় বলি, সে কি করতেছে, সে সোর্সিং করতেছে। সে কিন্তু কোথায় পাওয়া যায় এই জিনিসটা ইনফরমেশন গ্যাদার করতেছে, যেটা ফিউচারে তার কাজে লাগবে। এবং সে যেখান থেকে আলটিমেটলি পারচেস করতেছে সেইখানে তার একটা পরিচয় ক্রিয়েট হয়েছে। যদি আবার নেক্সট কখনো আবার যদি তার এই জিনিসটা, এই ম্যাটেরিয়ালটা নেওয়া লাগে, সে এই লোকের সাথে যোগাযোগ করবে। সে এটা কি করলো, একটা নেটওয়ার্ক ক্রিয়েট করলো। তো এই যে একটা সিম্পল কাজ, যে একটা ম্যাটেরিয়াল কিনতে হবে, এই হলো বাজেট। এই ক্ষেত্রে তার সোর্সিং এর কাজ হয়ে গেল, তার ওখানে গিয়ে দামাদামি করে স্যার তার সে নেগোসিয়েশন করলো, দেন সে কয়েকটা মানুষের সাথে আরো পরিচয় হলো, সে এখানে নেটওয়ার্ক ক্রিয়েট করলো যে এর কাছে এটা পাওয়া যায়, তো এখানে সে নেটওয়ার্ক ক্রিয়েট করলো। সো এই একটা কাজের মাধ্যমে সে কিন্তু প্র্যাকটিক্যালি একটা সিম্পলি একটা প্র্যাকটিক্যাল জিনিসের ধারণা পেয়ে গেল। তো এই জিনিসটা কিভাবে আসে, তার ক্লাব অ্যাক্টিভিটির মাধ্যমে। এখন আমি যদি জাস্ট পড়ালেখাই করি, তাহলে তো আমি এই যে এক্সপিরিয়েন্সটা, এটা আমার পাওয়া পসিবল ছিল না। এই এক্সপিরিয়েন্সটা ক্লাব অ্যাক্টিভিটি করার কারণেই আসছে। দেন আমি যদি প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি বা ভাইস প্রেসিডেন্ট এই লেভেলের কাজের কথা বলি, আমার অর্গানাইজেশনে যারা বিগ বসরা থাকে, তারা বেসিক্যালি ডিসিশন মেক করার কাজ করে, যে হ্যাঁ এই কাজটা করা উচিত বা এইটা হওয়া উচিত। তো একটা ক্লাবে একজন জেনারেল সেক্রেটারি বা একজন প্রেসিডেন্ট বা যে হায়ার পজিশনে থাকে, তার কাজটাও কাইন্ড অফ যে উপর থেকে দেখা যে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, মনিটর করা এবং নোটিস করা এবং ডিসিশন মেক করা, যে এটা কি করা উচিত কি উচিত না। তো এই কাজের এক্সপিরিয়েন্সটাও তার আসতেছে, কারণ এটা তো একটা প্রবলেম, যে হ্যাঁ এখানে একটা প্রবলেম আসছে, এইটা কিভাবে আমরা সলভ করতে পারি। তখন সে ব্রেন স্টর্মিং করে টিমের সাথে, তার যে ক্লাব মেম্বার আছে বা ক্লাবের বিভিন্ন মেম্বার বা অন্যান্য যে সেক্রেটারি বা ক্লাবের সবার সাথে এটা কথা বলে, মিটিং করে, ব্রেন স্টর্মিং করে, সবাই মিলে কথা বলে একটা সিচুয়েশনে আসে বা সিচুয়েশনে আছে যে এইটা করলে ভালো হয়। তো এটা একটা টিম ওয়ার্ক হয়ে গেল। তো একটা ক্লাব অ্যাক্টিভিটি সিম্পল কিছু কাজের মাধ্যমে সেও কিন্তু বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলতেছে। এই এক্সপিরিয়েন্স গুলাই সে কখনো ইন্টারভিউতে যখন বসবে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি কখনো ডিসিশন মেকের কোনো কাজ করছো, সে যদি বলে হ্যাঁ, তারপরে তাকে জিজ্ঞাসা করা হবে কি করছো, সে কিন্তু তার এই এক্সপিরিয়েন্সের কথাই বলতে পারে। কারণ একজন কর্পোরেট এইচআর বা কর্পোরেট পারসন কখনো এক্সপেক্ট করবে না যে একজন ফ্রেশার একটা রিয়েল কাজ বা কর্পোরেট লেভেলে কাজ করে আসছে। তারা জানে যে সে ইউনিভার্সিটি থেকে সদ্য গ্র্যাজুয়েট হয়ে আসছে, তো কিন্তু তার ভিতরে অ্যাডিশনাল কি আছে, এক্সেপশনাল কি আছে, এইটা কিন্তু সবাই জানতে পারে। তোমার রেজাল্টের ছাড়া, ইউনিভার্সিটিতে পড়ালেখা করছো, পড়ালেখা ছাড়া তুমি আসলে আর কি কি জানো, ওই জায়গায় এইসব অ্যাক্টিভিটি, যে এক্সট্রা কারিকুলাম বা কো কারিকুলাম অ্যাক্টিভিটি, এইগুলো খুবই হেল্প করে। এই একটা সিচুয়েশন গেল যে ক্লাব অ্যাক্টিভিটি। তো ক্লাব অ্যাক্টিভিটির মাধ্যমে সে কিন্তু অন হ্যান্ড কাজের কিছু এক্সপিরিয়েন্স পাচ্ছে, যেটা তার ক্যারিয়ারের জন্য, তার ডিসিশন মেকিং এর জন্য খুবই কাজে দিবে। সেকেন্ড, আমি আরেকটা পয়েন্টে যদি আসি, কম্পিটিশন। তো এই কম্পিটিশন আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে এক্সটার্নালি বিভিন্ন আইডিয়া বা বিভিন্ন কেস কম্পিটিশন, নট যে কে ফার্স্ট, কে ক্লাসের কে সিজিপিএতে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে থার্ড হবে, নট লাইক দ্যাট। আমি যদি বলি একজন বিবি স্টুডেন্টের জন্য বিভিন্ন ধরনের কম্পিটিশন করার স্কোপ আছে, এবং বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি এই কম্পিটিশনগুলো অর্গানাইজ করে, বিভিন্ন অর্গানাইজেশন অর্গানাইজ করে। আমি যদি বলি কি কিছু অ্যাক্টিভিটি বা কি কম্পিটিশনস গুলো যদি বলি, বিজনেস কেস কম্পিটিশন, বিজনেস আইডিয়া কম্পিটিশন,
বিজনেস কেস কম্পিটিশন, বিজনেস আইডিয়া কম্পিটিশন একটা ছেলে যদি করে, সে দুইটা জিনিসের সম্পর্কে একদম খুবই ক্লিয়ার ধারণা পাবে। যদি বিজনেস আইডিয়া কম্পিটিশনের কথা বলি, সে কিভাবে একটা বিজনেসকে, একটা নতুন একটা কনসেপ্টকে সে বিজনেসে রূপান্তরিত করবে, কনভার্ট করবে। সে একটা প্রবলেমকে সলভ করে সেইটাকে সে বিজনেস বানাচ্ছে। এইটাতে যেটা হয়, সে একদম স্ক্র্যাচ থেকে একটা বিজনেসকে কিভাবে একটা $1,000,000 কোম্পানি বা একটা প্রফিটেবল কোম্পানিতে কনভার্ট করা যায় বা বানানো যায়, সে এই ধারণাটা কিন্তু পায়। এই ধারণাটা কিভাবে পায়? সে যখন বিজনেসটা প্ল্যান করে যে এইটা হলো আমার প্রোডাক্ট, এই প্রোডাক্টটা নিয়ে আমি এই প্রোডাক্টটা কিভাবে সে সেল করতে পারে, এই প্রোডাক্টটা কিভাবে ডেভেলপ করতে পারে, এই প্রোডাক্টটাকে কিভাবে একদম স্ক্র্যাচ থেকে ডেভেলপ করে ম্যাচিউর প্রোডাক্ট ম্যাচিউর স্টেজে নিতে পারে। এইটাতে আরো কি কি সে মডিফিকেশন করতে পারে, এছাড়া কি কি প্রোডাক্ট করতে পারে, সে সাপ্লাই চেইন প্ল্যানিং করে, সে মার্কেটিং প্ল্যানিং করে, মার্কেটিং স্ট্র্যাটেজি বানায়, দেন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে। তো কোনো একটা কোম্পানি সে যখন কোনো ফাংশনে ঢুকবে, তার বেসিক্যালি কিন্তু এই কাজই করা লাগে। সে যদি আমি যদি ফাইন্যান্সের কথা বলি, কিভাবে এই ব্যবসার জন্য টাকা আসবে, কোথা থেকে আসবে, কিভাবে আসবে, এই টাকাটা আসার পরে সে এই টাকাটা কিভাবে ভাগ করবে, কোন কোন তার সেক্টরে সে মার্কেটিং এর জন্য কত টাকা রাখবে, সে সাপ্লাই চেইনের জন্য কত টাকা রাখবে, সে অ্যাক্টিভিটির জন্য কত টাকা রাখবে, সে প্রকিউরমেন্টের জন্য কত টাকা রাখবে, এইটা কিন্তু সে প্ল্যানিং করে একটা বিজনেস আইডিয়া কম্পিটিশনে। তো একটা আইডিয়া ক্যাশ থেকে কিভাবে ফুল একটা বিজনেস ফাংশনে কনভার্ট করতে হয়, সে কিন্তু এটা প্ল্যানিং করে। সো এই প্ল্যানিং এর মাধ্যমে কি হয়, সে মার্কেটিং প্ল্যান সম্পর্কে বুঝতে পারে, তার একটা ক্লিয়ার ধারণা আসে, ফাইন্যান্সিং সম্পর্কে একটা ধারণা আসে, সাপ্লাই চেইনের সম্পর্কে ধারণা আসে, অ্যাকাউন্ট সম্পর্কে ধারণা আসে, দেন একটা ফুল বিজনেস ফাংশন সম্পর্কে তার ধারণা আসে। তো সেই ধারণাটা নিলাম। দেন আমি সেকেন্ড যদি বলি, কেস কম্পিটিশন। কেস কম্পিটিশনের ক্ষেত্রে একজন কম্পিটিটরকে বা কম্পিটিকে একটা কেস দেওয়া হয়, একটা প্রবলেম দেওয়া হয়, একটা বিজনেস সিচুয়েশন, এই বিজনেস এই প্রবলেমে আছে, এটাকে তোমার প্রফিটেবল করতে হবে। তো সে এবং তার টিম ব্রেনস্টর্ম করে এই আইডিয়াটাকে একটা এই প্রবলেমটাকে একটা সলিউশনে রূপান্তরিত করে এবং এটা টিচ করে জাজদের সামনে প্রেজেন্টেশন দেয়। তো এখানে কিন্তু তার কি সলভ করতে হয়, কোনো না কোনো মার্কেটিং প্রবলেম বা ফাইন্যান্সিয়াল রিলেটেড প্রবলেম, একটা টোটাল বিজনেস প্রবলেম সলিউশন করতে হয়। এর মাধ্যমে রিয়েল লাইফে আসলে কি কি ধরনের বিজনেস প্রবলেম হতে পারে এর সম্পর্কে সে ধারণা পায় এবং এটা টেন্টিভ সলিউশন সম্পর্কে কিন্তু তার একটা ধারণা চলে আসে। তো আলটিমেটলি একটা কোম্পানিতে একটা রিসোর্সকে এই কারণেই নেওয়া হয়, ওই কোম্পানির কোনো একটা স্পেসিফিক প্রবলেম সলভ করার জন্য। তো সে কিন্তু পুরো বিজনেস সলভিং এর প্রবলেম সম্পর্কে জানতে পারে। এর মাধ্যমে রিক্রুটাররা বুঝতে পারে যে ও এই ছেলেটা অ্যানালাইসিসে ভালো, বা এই ছেলেটা ফাইন্যান্সিং এ ভালো, বা এই ছেলেটা সেলসে ভালো, বা মার্কেটিং স্ট্র্যাটেজি মেকিং এ ভালো। এর মাধ্যমে কিন্তু ধারণা পাওয়া যায় যে হ্যাঁ, এই ছেলেটা এক্সেপশনাল। এই এক্সেপশনটা কিভাবে আসে, তার অ্যাক্টিভিটির মাধ্যমে। তো আমি যদি বলি, আমি যদি আমার ফ্রেন্ডস এবং সিনিয়রদের কথা বলি, ফ্রেন্ডস এবং সিনিয়রদের মধ্যে অনেকে খুব ভালো পজিশনে আছে বিভিন্ন অর্গানাইজেশনে, তাদেরকে দেখছি তারা কিন্তু খুব অ্যাক্টিভিটি করতো, বিভিন্ন ক্লাবের সাথে জড়িত ছিল, তারা ফোরামের সাথে জড়িত ছিল, তারা কম্পিটিশন করছে, অ্যাওয়ার্ড পাইছে। সো এরা কিন্তু ভালো ভালো জায়গায় আছে। সো একটা স্টুডেন্টকে ডিফারেন্ট করতে পারে একজন রিক্রুটার, সে যদি ভালো কিছু অ্যাক্টিভিটি শো করতে পারে, এক্সট্রা কারিকুলার, কো কারিকুলার। আমি যদি বলি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, একটা স্পোর্টসম্যান, একটা ছেলে যে ফুটবল খেলে, তার মানে কি, সে যেহেতু খেলে সে আসলে কোনো খারাপ কাজের সাথে নাই, সেও ডিসিপ্লিন, সে অ্যাক্টিভ। সবচেয়ে বড় কথা হলো সে অ্যাক্টিভ। একজন স্পোর্টসম্যানকে আমাদের এক ধরনের একটা রুটিন ফলো করে আর কি, সে সব সময় একটা প্যাটার্নে থাকে। এক্স্যাক্টলি, সে ফিট হয়, সে একটা রুটিন ফলো করে, সে ডিসিপ্লিন হয়, সে অ্যাক্টিভ হয়। তো একটা কোম্পানি এই ব্যাপারে এমফাসাইজ করে যে এই ছেলেটা অ্যাক্টিভ। যদি আমি যদি বলি, আমার বিভিন্ন ফ্রেন্ড এইচআরে আছে, বড় ভাইয়ের এইচআরে আছে, তো কোনো স্পোর্টসম্যান যদি দেখে যে হ্যাঁ, সে ভার্সিটি ক্রিকেট টিমে ছিল, ভার্সিটি ফুটবল টিমে ছিল, বা বাস্কেটবল টিমে ছিল, তারা একটা ধারণা করে হ্যাঁ, এই ছেলেটা অনেক অ্যাক্টিভ হবে,
কাজেও তাহলে সে অ্যাক্টিভিটি শো করতে পারবে। তো একটা একজন স্টুডেন্টকে পড়ালেখার বাইরে অ্যাক্টিভিটিতে ইনভলভ করাটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট বলে মনে হয়, এবং এটার ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এটা ক্যারিয়ারের সাথে রিলেটেড। জি জি জি। তাহলে মোদ্দা কথা আপনার মানে আর কি কথায় আমরা এটা বুঝতে পারলাম যে আর কি যে মানে কর্পোরেট ফিল্ডে ঢোকার জন্য আর কি যে পাবলিক স্পিকিং বা নেটওয়ার্কিং এটা খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। এক্স্যাক্টলি, খুবই এটা আমার পার্সোনাল অপিনিয়নে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল হতে পারে কর্পোরেটের কাজের জন্য। বুঝতে পেরেছি। পরবর্তীতে আপনার কাছে যে আমার একটা কোশ্চেন থাকবে সেটা হচ্ছে যে মানে আমরা যারা পড়াশোনা করছি বিবিএ ডিপার্টমেন্টে বা বিজনেস রিলেটেড সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছে, তো তাদের একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে সিজিপিএ কতটুকু গুরুত্বপূর্ণ, বা এখানে যে তাদের মিনিমাম ভালো একটা কর্পোরেট ফিল্ডে মানে যারা রিক্রুটার থাকবে তাদের হচ্ছে যে নজরে আসার জন্য তার মিনিমাম কতটুকু সিজি হোল্ড করতে হবে, বা তার যদি সিজি কম থাকে তাহলে এটা কোনো মাইনাস পয়েন্ট কিনা জব পাওয়ার ক্ষেত্রে, এই বিষয়ে যদি আমরা কিছু জানাতে। ওকে, সো বেসিক ভাবে যদি বলি, এখানে এই কোশ্চেনের ক্ষেত্রে দুইটা দলে মানুষ ভাগ হয়ে যায়। একটা দলের মানুষের কথা হলো একটা খুব ভালো সিজিপিএ দরকার, আর একটা দলের মানুষ সিজিপিএ ডাজন্ট ম্যাটার, এই প্যাকেজে থাকে। তো এখন রিয়েলিটিতে দুইটাই সত্য, কিন্তু একটা বেয়ার মিনিমাম একটা স্ট্যান্ডার্ড সিজিপিএ যদি থাকে তাহলে তার একটা চান্স বেশি থাকে, 1% বা 5% চান্স বেশি থাকে নেক্সট স্টেজে বা নেক্সট স্টেপে যাওয়া। লাইক যদি কারোর সিজিপিএ 2.7 হয় এবং আরেকজনের সিজিপিএ 3.3 হয়, একজন রিক্রুটারের সামনে যদি দুইটা সিভি থাকে, তার অপরচুনিটি হলো একজনকে ডাকারই, তখন সে কিন্তু 3.3 যার সিজিপিএ তাকেই ডাকবে। দিস ইজ আ ফ্যাক্ট। জি। তো সিজিপিএ একটা সার্টেন লেভেল পর্যন্ত ইম্পর্টেন্ট। এটা যদি আমি একটা ব্রেকডাউন দেই, আমরা স্কুলে পড়ালেখা করছি, স্কুলের রেজাল্টটা আমাদের প্রয়োজন হয়েছে কলেজে ভর্তি হওয়ার জন্য। জি ভাই, জি রাইট। কলেজের রেজাল্টটা বা স্কুল কলেজের রেজাল্টটা দরকার হয়েছে আমাদের একটা ভালো ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। রাইট রাইট। ভার্সিটির রেজাল্ট আমার প্রয়োজন হয়েছে ফার্স্ট জব পাওয়ার জন্য। জি জি। সিজিপিএ এর ঘটনা আসলে ফার্স্ট জব পাওয়ার পরেই শেষ হয়ে যায়, কারণ আমি যখন ফার্স্ট অর্গানাইজেশনে ঢুকি, তারপর সেকেন্ড অর্গানাইজেশনের ইন্টারভিউতে বা আমি এই যাবৎকালে যে কয়েকটা ইন্টারভিউ দিছি, কোথাও আমাকে জিজ্ঞাসা করে না তোমার রেজাল্ট। প্রথম ফার্স্ট ইন্টারভিউতে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে তোমার রেজাল্ট কি। তারপরে আমার মনে পড়ে না আসলে কোনো ইন্টারভিউতে আমি রেজাল্ট কেউ জিজ্ঞাসা করছি কিনা বা আমি বলছি কিনা। তো সিজিপিএ এর দৌড়টা আসলে এই জায়গাতে। তো একটা ডিসেন্ট সিজিপিএ যদি থাকে তাহলে তার কিছু চান্স বেড়ে যায় একটা ইন্টারভিউ কল পাওয়ার বা ইন্টারভিউ পারফর্ম করে নেক্সট স্টেজে রিক্রুটমেন্টে যাওয়া। তো সিজিপিএ মোটামুটি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, কিন্তু ইন কন্ট্রারি তোমার যদি অ্যাক্টিভিটি ভালো থাকে, তোমার যদি এক্সপিরিয়েন্স ভালো থাকে, তাহলে আসলে সিজিপিএ ওই বাধাটা হিসেবে দাঁড়াবে না। আমি যদি একটা এক্সাম্পল বলি, এই এক্সাম্পলটা আমি মাঝে মাঝে দেই। আমার একজন সিনিয়র আছে, উনি এখন বিএটি ব্রিটিশ আমেরিকান টোবাকোর এরিয়া ম্যানেজার। তো ভাইয়ের সাথে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি বিজনেস কম্পিটিশনগুলো করতাম, ওই বিজনেস কম্পিটিশনসের মাধ্যমে ওনার সাথে আমার পরিচয়। তো উনি ইউআইইউ থেকে পড়ালেখা করছে। তো উনি ইউএস থেকে পড়ালেখা করছে, ওনার সিজিপিএ বিলো 3। একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ওনার সিজিপিএ বিলো 3, কিন্তু উনি অ্যাক্টিভিটিজ অ্যান্ড বিজনেস কেস সলভিং এ, বিজনেস আইডিয়া কম্পিটিশনসে স্ট্র্যাটেজিক্যাল দিক থেকে খুবই অ্যাক্টিভ অ্যান্ড হি ইজ ভেরি গুড। তো ওনার এই সিজিপিএ কিন্তু ওনার জন্য কোনো স্ট্রাগল পয়েন্ট হয়ে দাঁড়ায় নাই। উনি বিএটিতে টেরিটরি অফিসার হিসেবে জয়েন করছে, এখন উনি এরিয়া ম্যানেজার, উনি এখন বস লেভেলের মানুষ, ম্যানেজার হয়ে গেছে উনি। তো এই ক্ষেত্রে কিন্তু বলা যায় না যে উনি সিজিপিএর জন্য কোনো হাসল ফেস করছে।
আচ্ছা আচ্ছা। তো আবার এরকমও অনেক নজির আছে যে 4 আউট অফ 4 পাইছে, তাকে আর কি কোনো রিক্রুটার রিক্রুট করছে না, কারণ যখন কারোর সিজিপি অনেক হাই থাকে, কোম্পানির রিক্রুটাররা মনে করে ওর রেজাল্ট তো অনেক হাই, ও হয়তো দেশে থাকবে, আচ্ছা আচ্ছা। বা ওর রেজাল্ট তো অনেক হাই, ও তো আমার কোম্পানিতে বেশি দিন থাকবে না, ও তো অন্য কোম্পানিতে চলে যাবে, অন্য কোম্পানি সে আর কি চলে যেতে পারে, অফার পাবে আর কি। ইয়েস এক্স্যাক্টলি। সো এই 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 নজিরও কিন্তু আছে, রেজাল্ট অনেক ভালো, সিভিতে লেখা আছে যে আইএলটিএস এ 6.5 পাইছে, ওর কোথাও চাকরি হচ্ছে না, কারণ রিক্রুটারদের ধারণা এইটাই যে ওর রেজাল্ট ভালো, ওর আইএলটিএস এর রেজাল্টও দেওয়া আছে, তার মানে ও বাইরে যাবে, ওরে নিলে আমি ও 6 মাসের কাজ শিখাবো, তারপর ও 6 মাস করে এখান থেকে চলে যাবে, এই চিন্তা করে রিক্রুটাররা আবার নেয় নেই। তো এখানে কিন্তু সিচুয়েশন দুইটা ভিন্ন, একজনের খুব ভালো সিজিপিও আছে চাকরি পাচ্ছে না, আবার একজনের খুব লো সিজিপিও সে কিন্তু ভালো চাকরি করছে। তো এখানে অ্যাক্টিভিটিটা আসলেই ইম্পর্টেন্ট, কারণ ভার্সিটি লেভেলে থাকা অবস্থায় তুমি স্টুডেন্ট, তোমার সাথে আরো 10 জন বন্ধু পড়ালেখাই করতেছে, তুমিও পড়ালেখাই করতেছো, কিন্তু তোমার এডিশনালটা কি বা তোমার এক্সট্রা এফোর্টটা কোথায়? তো এই এক্সট্রা এফোর্টটা হলো তোমার বিভিন্ন অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিসের মাধ্যমে তুমি এক্সপিরিয়েন্স গ্যাদার করো, এই এক্সপিরিয়েন্সটাই তুমি কিন্তু রিক্রুটারের কাছে বিক্রি করবে আলটিমেটলি। এটা বিক্রি করেই কিন্তু তুমি নেক্সট স্টেপে যাবা, যে ভাই আমার রেজাল্ট হলো এইটা, আমি ইউনিভার্সিটিতে আমি এই ক্লাবে ছিলাম, এই পজিশনে ছিলাম, আমি ক্লাব থেকে আমি 10টা ওয়ার্কশপ অর্গানাইজ করছি, আমি 2টা কম্পিটিশন অর্গানাইজ করছি, এতজনের আমার একটা টিম, আমার আর এতজনের টিম ছিল, এতজন এক্সিকিউটিভ, এতজন সাব এক্সিকিউটিভ ছিল, এতশো মেম্বার ছিল, এই পুরো টিমটা আমি চালাইছি, এবং এই প্রোগ্রাম আমি করছি, এবং প্রোগ্রামের সাকসেস ফ্যাক্টর হলো এইগুলো। তো এখানে কিন্তু বলার মতো অনেকগুলো পয়েন্ট থাকে, যে জাস্ট পড়ালেখা করে গেছে সে বলবে যে আমি 4 আউট অফ 4 পাইছি, আমি আমার ক্লাসের টপার ছিলাম, সে কিন্তু 2টা সেন্টেন্স শেষ করে দিল, কিন্তু যে ছেলেটা বিভিন্ন ক্লাবিং এর সাথে ছিল, অ্যাক্টিভিটিস করছে, কম্পিটিশনস করছে, ওয়ার্কশপে গেছে, সে কিন্তু তার এক্সপেরিয়েন্স গুলো এখানে প্লট করতে পারে। তো এইখানে একটা বেসিক ডিফারেন্স ক্রিয়েট করে দেয় যে সিজিপিএ না থাকলেও তুমি একটা ভালো পজিশনে যেতে পারবা, আবার তোমার অনেক সিজিপিএ থাকলেও তুমি অনেক ভালো নাও হইতে পারো, এখানেও কিন্তু একটা সিচুয়েশন থাকে। তো আসলে সিজিপিএ এর ব্যাপারটা আপেক্ষিক, কিন্তু তুমি যদি নিজেকে প্রুভ করতে পারো তাহলে সেখানে তুমি অবশ্যই সাকসেস পাবে, এবং এখানে তুমি অ্যাক্টিভিটি করো কি না করো। বুঝতে পেরেছি। মানে তাহলে মোরাল অফ দা, মানে আমি যে কোশ্চেনটা আপনাকে করলাম, এটা হচ্ছে মোরালটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে আমরা মানে যেখানে জয়েন করব তার আগের স্টেপটা আমাদের জন্য নেসেসারি, মানে আমি যে নেক্সট যে স্টেপে পা বাড়াবো সেটার জন্য আমি আগে কি করেছি সেটা আমার জন্য নেসেসারি, মানে যেটাতে আমি করবো ওটার জন্য। আর একটা হচ্ছে যে চাকরির ক্ষেত্রে যদি বেশি সিজিপিএ হোল্ড করি তাহলে এটাও একটা প্রবলেম হয়, তারা যে ডিফাইন করা নিজেকে যে এতটুকু শিখলাম এর জন্য আমি কতটুকু ক্যাপাবল, হ্যাঁ একটু ক্যাপাবল কিনা, হ্যাঁ আর যদি বেশি লো হয় তাহলেও একটা প্রবলেম হয় তারা, তাই তো? সো একটা ডিসেন্ট সিজিপিএ মেইনটেইন করাটা আসলে প্রয়োজন, নট টু লো, নট টু হাই, বাট এভারেজলি গুড, এভারেজে ভালো একটা সিজিপিএ থাকলে তার এটা নিয়ে আসলে চিন্তা করার কোনো কারণ আমি মনে করি না। এক্স্যাক্টলি at least above 3 থাকলে ফার্স্ট ক্লাস, 3 তে তো ফার্স্ট ক্লাস কাউন্ট হচ্ছে, 3 এর অ্যাবভ থাকলে এটা একটা ডিসেন্ট সিজিপিএ হিসেবে কাউন্ট করতে পারে। যদি কোনো নাম্বার জানতে চায় আমি বলবো যে অ্যাবভ 3 এনিথিং। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ, পরবর্তী যে কোশ্চেনটা আপনার কাছে আমি তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে বিবিএ ডিপার্টমেন্টে অধ্যয়নকালে ইন্টার্নশিপের সুযোগ থাকে কিনা এবং চাকরি পাওয়ার জন্য ইন্টার্নশিপ কতটুকু গুরুত্বপূর্ণ? আমি তোমার কোশ্চেনের সেকেন্ড পার্টটা আগে আনসার করি, সেটা হলো ইন্টার্নশিপটা একটা জব পাওয়া বা ক্যারিয়ারের ক্ষেত্রে কতটুকু ইম্পর্টেন্ট। ফর মি ইন্টার্নশিপ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, কারণ ইন্টার্নশিপটা যদি একটা ভালো অর্গানাইজেশন থেকে বা একটা ভালো ফাংশন থেকে করা যায়, এখান থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়। যদি আমি বলি একটা মার্কেটিং এ গ্রাজুয়েট ছেলে,
সে যদি মার্কেটিং এ ইন্টার্নশিপ করে কোনো একটা কোম্পানিতে, তাহলে সে হ্যান্ড অন হ্যান্ড মার্কেটিং এক্সপিরিয়েন্সটা পাইছে। সে মার্কেটিং সম্পর্কে জানে আসলে রিয়েল কর্পোরেট ওয়ার্ল্ডে কিভাবে মার্কেটিংটা কাজে লাগে, কিভাবে স্ট্র্যাটেজি বিল্ড হয়, কিভাবে স্ট্র্যাটেজি অনুযায়ী অ্যাক্টিভিটি হয়, কিভাবে এক্সিকিউশন হয়, কিভাবে একটা টিম কাজ করে। সে এইটা টিমের সাথে থেকে এবং কন্ট্রিবিউট করে সে জানতে পারে। সে যখন ইন্টার্ন থাকে তখন তার একটা সিচুয়েশন থাকে যে সে যদি কোনো ভুল করে, এটা কিন্তু আসলে তার ভুল হিসাবে কনসিডার হয় না, এটা লার্নিং হিসাবে কনসিডার হয়। আর তার যখন তার সুপারভাইজার বা লাইন ম্যানেজার যখন তাকে গাইড করে বা শিখায়, সাজেশন দেয়, সে কিন্তু অ্যাকচুয়াল ফিল্ড ওয়ার্ক বা অ্যাকচুয়াল কাজটা সম্পর্কে সে ধারণা পায়, যেটা তার নেক্সট জবের জন্য কাজে দেয়। সে ইন্টারভিউ যখন পারফর্ম করবে তখন কিন্তু বলতে পারবে যে আমি এই কোম্পানিতে ইন্টার্নশিপ করছি এজ এ মার্কেটিং ইন্টার্ন হিসেবে, আমি এই কাজ শিখছি এবং এই কাজ আমি করছি। তো রিক্রুটার ধারণা পাবে যে হ্যাঁ, সে তো এই কাজ করছে এবং এই কাজ তার অ্যাক্টিভিটি গুলা আমাদের কোম্পানিতেও সে কাজে লাগাইতে পারবে। অ্যাটলিস্ট সে ধারণা রাখে যে মার্কেটিং এর এই কাজগুলো হয়। কিন্তু অন্যদিকে যদি একটা মার্কেটিং এ পড়া ছেলে যদি কোনো ব্যাংকে ইন্টার্নশিপ করে, তাহলে সে ব্যাংকিং এর বিভিন্ন ফাংশন সম্পর্কে জানতে পারবে, কিন্তু আলটিমেটলি সে কিন্তু ইন্টারভিউতে বলতে পারবে না যে আমি এই কাজগুলো করছি যেটা মার্কেটিং এ আমাদের কাজে লাগে। তো এখানে কিন্তু একটা বেসিক ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায়। সো ইন্টার্নশিপ একটা ভালো কোম্পানিতে করা মানে খুবই প্রয়োজন। এটা আমি কেন ফিল করি, কারণ আমি যদি আমার ঘটনাটা বলি, আমি যখন গ্র্যাজুয়েট হই বা আমাদের যখন ফাইনাল পরীক্ষা শেষ হয়, আমি প্রায় 2.5 মাস বসেছিলাম ইন্টার্নশিপ না করে। আমার একটা মানে পার্সোনাল গোল ছিল যে আমি যদি ইন্টার্নশিপ করি তাহলে একটা রিনাউন্ড বা একটা ভালো কোম্পানিতে করবো এন্ড মার্কেটিং এই করবো। তো আমি প্রায় আড়াই মাস ইন্টার্নশিপ ছাড়া বাসায় সময় কাটাইছি। ইন দ্য মিন টাইম আমার বিভিন্ন ফ্রেন্ড আরএনজি সেক্টরে, পেইন্ট সেক্টরে, দেন বুক সেক্টরে, তারপরে যদি বলি বিভিন্ন কোম্পানিতে ব্যাংক দেন বিভিন্ন অর্গানাইজেশন, এনজিও, সবাই ইন্টার্নশিপে আর কি ঢুকে যায়। জাস্ট আমি একমাত্র পার্সন ছিলাম যে এখনো ইন্টার্নশিপ পায় নাই। সো ওই সিচুয়েশন থেকে আল্লাহ রহমত করে আর কি এসিআই থেকে আমার একটা কল আসে। এসিআইতে আমি ইন্টারভিউ পারফর্ম করি, 2টা ইন্টারভিউ হয়, দেন আমি আর কি অ্যাজ এ ইন্টার্ন হিসেবে ওখানে মার্কেটিং ইন্টারভিউ জয়েন করি। বাংলাদেশের রিনাউন্ড একটা ব্র্যান্ড, এটার সাথে আমি কাজ করি, সেটা হলো ইয়ামাহা মোটর বাইক ব্র্যান্ডটার সাথে আমার মার্কেটিং রিলেটেড কাজ করা আমার সৌভাগ্য হয়েছিল। তো টু বি স্পেসিফিক, আমি ওইখানে ট্রেড মার্কেটিংটা নিয়ে কাজ করি। ট্রেড রিলেটেড কাজগুলার সব আমার সুপারভাইজার আমাকে শিখায় বা তার সাথে মার্কেট ভিজিটে যাওয়া, বিভিন্ন অ্যাক্টিভিটি করা, স্ট্র্যাটেজি বিল্ড আপ করা, কিভাবে একটা প্রোডাক্ট আমরা কিভাবে হাইলাইট করতে পারি, হ্যান্ড অন হ্যান্ড এক্সপিরিয়েন্স আমি ওইখানে পাই। সো এই ট্রেড মার্কেটিং যে কাজগুলো আমি শিখছি, এইটা আমার কাজে দিছে আমার ক্যারিয়ারের ফার্স্ট অর্গানাইজেশনে কাজে লাগাইতে। ফিলিপ মরিসে আমি অ্যাজ এ ট্রেড মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে তখন জয়েন করি। সো এটা এই কারণে পসিবল হয়েছে, আমি এসিআইতে মার্কেটিং স্পেসিফিক্যালি ট্রেড মার্কেটিং কাজ করছি বলেই কিন্তু এটা পসিবল হয়েছে। সো এইটা একটা এক্সাম্পল হতে পারে যে আমরা যদি ইন্টার্নশিপটা আমরা যেই সাবজেক্ট রিলেটেড বা আমাদের যে মেজরটা থাকে আমরা মেজর নিয়ে করি, ওই রিলেটেড যদি করা যায় বা আমরা যদি ওই রিলেটেড ক্যারিয়ার পাথেই আমরা ঢুকতে চাই, যেহেতু আমি মার্কেটিং স্টুডেন্ট ছিলাম, আমার ইচ্ছা ছিল সেলস অ্যান্ড মার্কেটিং এ আমার ক্যারিয়ারটা যাতে আমি এস্টাবলিশ করতে পারি, সেজন্য আমি মার্কেটিং ইন্টার্নশিপ করি। এন্ড আমার পরবর্তী ক্যারিয়ারটা কিন্তু স্টার্ট হয় মার্কেটিং দিয়ে, বিকজ আমার ইন্টার্নশিপে মার্কেটিং এর একটা এক্সপেরিয়েন্স ছিল। ফর মি ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট যে তুমি তোমার ইন্টার্নশিপ যেখান থেকে করতেছো বা যে ডিপার্টমেন্টে করতেছো, তোমার যদি ইন্টারেস্ট থাকে ওই ডিপার্টমেন্টে কাজ করা বা ওই সেক্টরটাতে কাজ করা, তাহলে এটা খুবই ভ্যালু অ্যাড করবে। এন্ড রিয়েলি এটা 100% প্রুভেন। তুমি যদি জানো যে এই কাজটা কিভাবে হয়, যে কোনো কোম্পানি তোমাকে কি নিবে।
এটার কোনো বিকল্প নেই। এন্ড আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ এটাই কোশ্চেন ফার্স্ট পার্টটা তুমি কি ছিল? আমি এটাই বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে বিবিএ ডিপার্টমেন্টে অধ্যয়নকালে মানে পড়াশোনা শেষ হয়নি এমত অবস্থায় ইন্টার্নশিপ করার কি কোনো সুযোগ থাকে কি? হ্যাঁ, এইরকম অবস্থায় ইন্টার্নশিপ করার সুযোগ থাকে। যেমন যদি আমি বলি যে ঢাকায় বা বিভিন্ন স্টুডেন্টরা পার্ট টাইম জব অথবা পার্ট টাইম অর্গানাইজেশনে ইন্টার্নশিপ করে। তো স্টুডেন্ট চলাকালীন স্টাডি চলাকালীন সময় কিন্তু ইন্টার্নশিপ করে ফেলে। তো এটা আমার একটা সিনিয়র আছে আমাদের মানে অর্গানাইজেশনের সিনিয়র। তো উনি ইস্ট ওয়েস্ট থেকে পড়ছে। উনি ওনার 4-1 চলাকালীন সময় উনি একটা অর্গানাইজেশনে ইন্টার্নশিপ করে ফেলছে। তো উনি ওইখানে অফিসও করছে, পড়ালেখাও মেনটেন করছে। উনি ওনার ইন্টার্নশিপ শেষ করে ফেলছে। উনি জাস্ট ওনার পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের ভিতরে উনি কিন্তু ওনার ফার্স্ট জব সিকিউর করে ফেলা। ওনার ডিফেন্সেও কোনো প্রবলেম ছিল না বা ওনার এটা নিয়ে কোনো স্ট্রাগল করতে হয় নাই। তো ঢাকায় অনেক স্টুডেন্ট আছে যারা পড়ালেখা চলাকালীন সময় তাদের ইন্টার্নশিপটা কমপ্লিট করে ফেলে বা একাধিক ইন্টার্নশিপ করে। এন্ড এখানে আরেকটা অপশন আছে যে রিমোটলি কাজ করা, রিমোট ইন্টার্নশিপ। বাংলাদেশের বাইরে বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা রিমোট ইন্টার্নশিপের অফার করে। বাংলাদেশেও বিভিন্ন অর্গানাইজেশন আছে, বিভিন্ন ডিজিটাল এজেন্সি, ডিজিটাল মার্কেটিং কোম্পানি, এরা ভার্চুয়াল ইন্টার্নশিপের একটা অপশন রাখে। আমি যদি বলি আমরা যখন 4-1-এ আমি যখন 4-1-এ, তো তখন আমি একটা কোম্পানির সাথে ইন্টার্নশিপ করি। বাউস্টেরই কিছু বড় ভাইরা মিলে একটা অর্গানাইজেশন স্টার্ট করে, পেনটেস্টার স্পেস। এটা একটা সাইবার সিকিউরিটি স্টার্টআপ। সো আমি ওইখানে অ্যাজ এ সেলস এন্ড মার্কেটিং ইন্টার্ন হিসেবে এখানে আমি 3 মাস কাজ করি। তো 4-1-এ থাকতে আমি এই অর্গানাইজেশনের সাথে ছিলাম। দেন 4-2-তে আমি একটা ইলাস্ট্রেট কোম্পানির সাথে আমি কাজ করছি 2 মাস ইন্টার্ন হিসাবে। তো পড়ালেখা চলাকালীন সময়ে কিন্তু এই কাজগুলো করি এবং আমার যে টিচাররা ছিল, ফ্যাকাল্টিরা ছিল, এটার ব্যাপারে অ্যাওয়ার্ড ছিল। সো আমি আমার এসিআইতে ইন্টার্নশিপ হওয়ার আগে আমি 2.5 মাস বসে থাকার এই কারণে সাহস করতে পারছি, কারণ আমার হাতে আমি ব্যাকআপ রাখছিলাম। আমি 2টা ইন্টার্নশিপ যেহেতু করছি, আমার ডিফেন্স দেওয়াতে কোনো প্রবলেম ছিল না। এই কারণেই এই ইন্টার্ন নিয়েছিলাম যে একটা করলে একটা ভালো অর্গানাইজেশনে করব, কারণ ইন্টার্নশিপ অলরেডি আমার যেহেতু 2টা ইন্টার্নশিপ করা হয়ে গেছে, তো ওইটা নিয়ে প্রবলেম ছিল না যে আসলে কি হবে। তো ইয়েস, দ্য আনসার ইজ ইয়েস। ইউনিভার্সিটি স্টাডি চলাকালীন ইন্টার্নশিপ করা পসিবল। জাস্ট অপরচুনিটিটা খুঁজে নিয়ে আর কি অপরচুনিটিটা গ্র্যাব করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের আরেকজনের প্রশ্ন ছিল এরকম যে বিবিএ ম্যানেজমেন্টের পর এমবিএ কি মার্কেটিং নাকি এইচআরএম করবে? ওকে, এখানে যেহেতু 2টা দলে বিভক্ত হয়ে যায়, ম্যানেজমেন্টের পরে এইচআরএম এ করবে নাকি ম্যানেজমেন্টে করবে, রাইট? ইয়েস ইয়েস। ওকে, সো ম্যানেজমেন্ট বাংলাদেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট অ্যাজ এ স্পেসিফিক বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এই সাবজেক্টটা অফার করে। তো এটার পরে বেশিরভাগ মানুষই এইচআরএম এর দিকে চলে যায়। কেউ এইচআরএম এর দিকে যায়, কেউ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের দিকে যায়। তো এখানে ক্যারিয়ার অপরচুনিটি 2 দিকেই আছে বা আরো মাল্টিপল ভাবেই আছে। সে ম্যানেজমেন্ট করে সে মার্কেটিংও আসতে পারে, সে সাপ্লাই চেইনও যাইতে পারে, আলটিমেটলি আবার এইচআরএমও যাইতে পারে। বাট 70% কেসে বেশিরভাগ মানুষ এইচআরএম এ যায়, কারণ যেহেতু হিউম্যান রিসোর্স ম্যানেজ করার জন্য তারা এক্সপার্ট থাকে বা এই সেক্টরটাতে ম্যান পাওয়ার নিয়ে খুব ভালো কাজ করা যায়। তো এই ক্ষেত্রে যদি বলি এইচআরএম পড়লে ভালো, অথবা তার যদি কোনো এক্সপার্টিস থাকে বা ইন্টারেস্ট থাকে, এটা অনেকখানি ইন্টারেস্টের উপরে ডিপেন্ড করে। বাংলাদেশের এইচআর জবগুলো খুবই লুক্রেটিভ হয়, খুবই যদি বলি অন্যান্য ক্যারিয়ার থেকে এইচআরে তুলনামূলক প্রেশার কম, বা আমরা যারা সেলসে কাজ করি আমাদের প্রচুর ফিল্ড ওয়ার্ক থাকে, এইচআরদের মানুষদের ফিল্ড ওয়ার্ক থাকে না। আর এইচআর এর ভিতরে অনেকগুলো ফাংশন থাকে, কেউ রিওয়ার্ড নিয়ে কাজ করে,
কেউ অর্গানাইজেশনাল এঙ্গেজমেন্ট নিয়ে কাজ করে, কেউ পেরোল নিয়ে কাজ করে, কেউ এইচআর বিপি হিসেবে কাজ করে, বিজনেস পার্টনার হিসেবে কাজ করে, কেউ রিওয়ার্ড ম্যানেজমেন্টে কাজ করে। সো এইচআরএম এর ভিতরে অনেক একটা ডাইভার্স একটা সেক্টর আছে। সো এই কারণে বেশিরভাগ মানুষ ম্যানেজমেন্টের পরে এইচআর অ্যাজ এ ক্যারিয়ার বা এইচআর অ্যাজ এ স্টাডি হিসাবে সিলেক্ট করে, কারণ এই ফাংশন এই এইচআর রিলেটেড অনেকগুলো ফাংশন আছে যেখানে সে কাজ করতে পারে, এবং তার ইন্টারেস্ট কোন দিকে ওই ইন্টারেস্টের সাথে ম্যাচ করে সে যে কোনো ফাংশনে কাজ করতে পারে বা কমফোর্টেবলি ওইখানে মুভ করতে পারে। জি জি বুঝতে পেরেছি। এইচআরএম বেটার অপশন, বা তার কারোর যদি ইন্টারেস্ট থাকে যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। মানে চাকরির বাজারে এইচআরএমএ এটা হচ্ছে যে মানুষ বেশি চুজ করতেছে আর কি, তাদের প্রায়োরিটি বেসে, তাই তো? হ্যাঁ, প্রায়োরিটি বেসে যদি বলি এইচআরএমটা আর কি বেশিরভাগ মানুষ আর কি চয়েস করতেছে। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে যে কোশ্চেনটা আপনার কাছে থাকবে সেটি হচ্ছে এমবিএ করা কি বাধ্যতামূলক কর্পোরেট সেক্টরের কাজের ক্ষেত্রে? যদি ভুল না করি আপনি এমবিএ করেননি, সেক্ষেত্রে কিভাবে আপনি কাজ করেছেন বা আমাদের কি কি করা দরকার যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন। ওকে, ফার্স্ট অফ অল যদি আমি বলি আর কি, যেটা বললাম আমি এমবিএ করতেছি কিনা, সো আমি আসলে এমবিএ করতেছি না বর্তমানে, বা আমি এমবিএ করি নাই। তো আমি আমার ভার্সিটি শেষ করার সাথে সাথে আমি জবে ঢুকে যাই। এমবিএ করা বাধ্যতামূলক কি বাধ্যতামূলক না, এখানে দুইটা আলাদা দল আছে। যদি কোম্পানির ক্ষেত্রে বলি, বাংলাদেশের বেশিরভাগ লোকাল যে কোম্পানিগুলো আছে, লোকাল কোম্পানি বেশিরভাগই এমবিএটা প্রেফার করে। এমবিএটা প্রেফার করে। ইকো হচ্ছে মেবি। হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ করতে পারেন। ওকে, সো বিভিন্ন অর্গানাইজেশন তাদের সার্কুলারে আর কি লিখে দেয় যে বিবিএ এন্ড এমবিএ ম্যান্ডেটরি। তো যে সকল অর্গানাইজেশনে আসলে এমবিএ ম্যান্ডেটরি, ওইখানে তারা এমবিএ করা ছাড়া রিক্রুটমেন্ট করে না। আবার কিছু কিছু বিভিন্ন কোম্পানি আছে জাস্ট লিখে দেয় যে বিবিএ অথবা অনার্স, বাট ইন্টারভিউতে গিয়ে দেখা যায় যে তারা আসলে মাস্টার্স করছে বা এমবিএ করছে, এরকম আর কি পিপলকে খুঁজতেছে। অন্যদিকে অন্যান্য আরো অনেকগুলো কোম্পানি আছে যারা আসলে সে এমবিএ করছে কি না এটা আসলে দেখে না, প্রিভিয়াসলি সে কোন অর্গানাইজেশনে ছিল বা তার এক্সপিরিয়েন্স কি ছিল, সে কি করছে, সে কতটুকু পারফর্মার ছিল, এই জিনিসগুলো দেখে। মানে সে কি পারফর্মার ছিল বা সে কি ক্যারিয়ার সম্পর্কে জানে, বা সে যেই কাজের জন্য আসতেছে সে সেটা সম্পর্কে জানে কিনা, এইটা দেখে। তো এখানে আসলে দুইটা ভিন্ন দল আছে। বিভিন্ন অর্গানাইজেশন এমবিএটা প্রেফার করে, কিন্তু তুলনামূলক এমবিএ যদি একটা স্টুডেন্ট করে সে বেনিফিট বেশি পায়। কারণ আসলে বলা যায় না কার ক্যারিয়ার কোথায় বা কে কোন অর্গানাইজেশনে কাজ করে, তার অর্গানাইজেশন প্রেফার করে কি। যেমন একটা ওয়ার্কশপে যে ছিল কিনোট স্পিকার ছিল, সে বলতেছিল যে সে জাহাঙ্গীরনগর থেকে পড়ছে, তার সিজিপিএ খুব একটা, জাহাঙ্গীরনগর আইবিএ থেকে পড়ছে, তার সিজিপিএ খুব একটা ভালো ছিল না। সে মোটামুটি একটা, যেহেতু আইবিএ থেকে পড়ছে এবং সে বিভিন্ন অ্যাক্টিভিটি করছে, সে কিন্তু একটা ভালো জব পাইছে। কিন্তু আলটিমেটলি পরে যখন অন্যান্য বিভিন্ন অর্গানাইজেশনে যায়, সে কিন্তু তার রেজাল্টটা বলতে পারতো না যে হ্যাঁ তার এই রেজাল্টটা ছিল, তার রেজাল্টটা খুবই খারাপ ছিল বা খুব কম লো ছিল, সে বলতে পারতো না। এখন সে তার পরবর্তীতে একটা এমবিএ করে, এমবিএতে সে 4 আউট অফ 4 পায়। এখন সে যখন কোথাও যায় সে কিন্তু এটা গর্বের সাথে বলতে পারে যে আমি এমবিএতে আমি 4 এ 4 পাইছি বা আমি টপার ছিলাম। তার যে কোম্পানির সে এমডি কিন্তু তাকে নিয়ে গর্ব করে একটা জায়গায় বলছে যে এই যে এই ছেলেটা, আমার এই ছেলেটা এমবিএতে, সে এমবিএ করছে, এমবিএতে সে 4 আউট অফ 4 পাইছে, ইজ এ ভেরি ব্রিলিয়ান্ট রিসোর্স। তো এই জায়গায় কিন্তু তার জব পেতে বা জবে সাস্টেইন করতে তার এমবিএ কাজে লাগে নাই, বাট সে তার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য সে কিন্তু এমবিএটা করে ফেলছে। তো আবার আমি আমার কথা বলি, আমি ইন্টার্নশিপের পরে ফিলিপ মরিসে ঢুকি। ফিলিপ মরিস ইজ
ওয়ার্ল্ড নাম্বার 1 টোবাকো কোম্পানি। সো ওই কোম্পানিতে কিন্তু আমাকে এটা জিজ্ঞাসা করে না তুমি এমবিএ করতেছো কিনা বা এমবিএ করছো কিনা বা তুমি এমবিএ কেন করো নাই, করবা কিনা, এরকম কোনো কোশ্চেন জিজ্ঞাসা করে নাই। দেন আমি তারপরে রবিতে যাই এজ এ সেলস ম্যানেজার, সেখানেও কিন্তু আমাকে বলে না যে আপনি এমবিএ করছেন কিনা বা এমবিএ করার প্ল্যান আছে কিনা। দেন আমি ম্যারিকোতে আসি, ম্যারিকোতেও কিন্তু আমাকে এই কোশ্চেনটা করা হয়নি। সো এটা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ডিপেন্ড করে। বাট কেউ যদি এমবিএ করে তার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, এডুকেশনাল ডেভেলপমেন্টের জন্য, ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এমবিএটা করাটা খুবই প্রয়োজন। যদি নেসেসারি হয় স্টুডেন্ট লাইফে থেকেই করে ফেলা, করার পরে জবে ঢোকা, যদি কোনো নিডফুল না থাকে। সো আমার ক্ষেত্রে এমবিএ করাটা প্রয়োজন। বাট যদি বাধ্যতামূলক হয় করে ফেলা, বাধ্যতামূলক না থাকলে সে যদি চিন্তা করে যে আমি আগে চাকরি বাকরি করব, চাকরি বাকরি করার পরে আমি এমবিএ করব। সো এমবিএ এর ক্ষেত্রে কেউ রেগুলার এমবিএ করে, কেউ এক্সিকিউটিভ এমবিএ করে। সো এক্সিকিউটিভ এমবিএটা বেসিক্যালি বিভিন্ন জায়গায় 1 থেকে 2 বছর জব এক্সপিরিয়েন্স রিকোয়ার করে। সো যদি ক্যারিয়ারে একটা সার্টেন টাইমের পরে এক্সিকিউটিভ এমবিএ করে তাহলে আসলে রিলেট করতে পারা যায় যে আমরা যে পড়ালেখাগুলো করতেছি এগুলোর সাথে আমাদের রিয়েল লাইফে যে আমরা কাজগুলো করতেছি এটার সাথে কতটুকু সম্পর্কিত বা কতটুকু রিলেট করতে করা যায়। তো আমি প্রেফার করি যদি কিছু অনার্স করার পরে একটা সার্টেন টাইম যদি কেউ জব করে, জবের পরে এমবিএ করলে এটা আর কি বেশি বেনিফিশিয়ারি হয়। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। বুঝতে পেরেছি। মানে চাকরির বাজারটা ধরে রাখার জন্য বা সব জায়গায় যাতে নিজের ওয়েটা খুলে রাখা যায় সেজন্য এমবিএটা খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। হ্যাঁ, প্রেফারেবল। পরবর্তীতে আমাদের যে কোশ্চেনটা থাকবে আপনার জন্য সেটা হচ্ছে আপনার দৃষ্টিতে আমাদের আর্মি বিশ্ববিদ্যালয়গুলো, বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্টরা আছে সঠিকভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারছে কিনা বা কি কি ডেভেলপমেন্ট করা জরুরি বলে আপনি মনে করেন, যদি কোনো মতামত থাকে আপনি বলতে পারেন। তো সেশনের প্রথম দিকে আমি যেটা বলছি আমাদের আর্মি ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে তারা একটা দিকে খুবই বেনিফিট পাবে, সেটা হলো ডিসিপ্লিনের দিকে। ডিসিপ্লিন নিয়ে কোনো কোশ্চেন আসলে করতে পারবে না যে তুমি ডিসিপ্লিন ছিল কিনা, কারণ আমরা যারা আর্মি ইউনিভার্সিটি গুলোতে পড়ালেখা করতেছি আমরা আসলে জানি আমরা কোথায় আছি, কিভাবে চলাফেরা করতেছি, অফ লাইফ ইন এ নাটশেল। সো আমাদের যে ইকোসিস্টেম বা এনভায়রনমেন্টটা করা হয়েছে বা আমাদের যে কারিকুলাম আছে, কারিকুলামটা ওয়ার্ল্ড ওয়াইড কারিকুলামের সাথে রিলেটেড। যদি আমি ইয়ে করতে পারি, আমি একদিন মিলাইছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি অথবা ঢাকা ইউনিভার্সিটি আইবিএতে কোন বইগুলো ফলো করা হচ্ছে বা কোন কোর্সগুলো ফলো করা হচ্ছে সেটার সাথে কিন্তু 90% কোর্স আমাদের বিবিতে যা পড়ানো হচ্ছে 90% কোর্স কিন্তু ম্যাচ হয়ে যায়, মানে ম্যাচ হয়ে গেছে। আমি এটা ইয়ে করছি, আমার ফ্রেন্ডের ভাই সে আইবিতে ছিল, তো তার থেকে আমি একটা ধারণা পাই তাদেরকে কি কি কোর্স করানো হয় বা তাদের কোর্স কারিকুলামটা আমি দেখছি। ওটার সাথে এসে আমি মিলাইছি যে আমাদের যে কোর্স কারিকুলাম আছে কি কি আছে, 90% লেভেলে কিন্তু এই কারিকুলামটা ম্যাচ করছে। অ্যান্ড আমাদের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে সিলেবাসটা মেনটেন করা হয়, যে কোয়ালিটি মেনটেন করা হয় সেটা মেনটেন করতেছে। তো অ্যাজ এ এডুকেশনাল দিক থেকে যদি চিন্তা করি আমাদের আর্মি ইউনিভার্সিটি স্টুডেন্ট পুরো ওয়ার্ল্ড ওয়াইডলি এবং অন্যান্য সকল ইউনিভার্সিটির সাথে কিন্তু সমান তালে আছে। তো এটা নিয়ে আসলে কোনো পড়ালেখা বা কারিকুলাম বা এডুকেশনের কোয়ালিটি নিয়ে এখানে আসলে কোনো কোয়েশ্চেন করা যাবে না। ইভেন কি আমাদের আমরা ইঞ্জিনিয়ারিং ফ্রেন্ডরা ছিল বা ভাইরা ছিল তারা কিন্তু বিভিন্ন আর্মি পার্সনের ক্লাসও পাইছে। যেমন আমাদের যদি বলি আমি দেখছি আমাদের ট্রিপল ই এবং সিভিলে একজন কর্নেল ক্লাস করাইতে, সে কিন্তু খুবই এক্সপিরিয়েন্স ছিল। যিনি ট্রিপল ই ছিল উনি ট্রিপল ই এক্সপিরিয়েন্স রিলেটেড ছিল, যিনি সিভিল ছিল উনি কিন্তু সিভিল ডিপার্টমেন্টেই ছিল কুমিল্লা ক্যান্টনমেন্টে।
তো এখান থেকে তারা কিন্তু হ্যান্ড অন হ্যান্ড এক্সপিরিয়েন্স পায়। এবং আমরা বাংলাদেশের বিভিন্ন স্ট্রাকচারাল জিনিসপত্র যদি দেখি, হেভি স্ট্রাকচারাল জিনিসপত্র কিন্তু আর্মিদের হাত দিয়েই বানানো হয়। যেমন পদ্মা, যদি বলি পদ্মা সেতু, যদি বলি এক্সপ্রেস হাইওয়ে, এগুলো পুরো প্রজেক্টের বেশিরভাগই কিন্তু কাজ করছে আর্মির যে সিভিল ডিপার্টমেন্ট যে ইউনিটটা থাকে। তো তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু এডুকেশনে চলে আসছে, তারা পাইছে। তো এডুকেশনাল কোয়ালিটি নিয়ে আসলে এখানে কোনো কোয়েশ্চেন নেই। দিস ইজ আ ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড। জি জি জি। পরবর্তীতে আমার একটা দুটি ছোট কোশ্চেন আছে আপনার প্রতি, সেটা হচ্ছে যে ভার্সিটি লাইফের কোন জিনিসটা আপনি সবচেয়ে বেশি মিস করছেন? ভার্সিটি লাইফে আমি সবচেয়ে বেশি মিস করি হল লাইফ। হোস্টেল লাইফটা সবচেয়ে বেশি মিস করি। আচ্ছা আচ্ছা। সবাই মিলে আড্ডা দেওয়া, দেন রাত জাগা, এক্সাম শুরুর 3 দিন আগে পর্যন্ত না পড়ে আড্ডা দেওয়া, কার্ড খেলা, এক্সামের আগের দিন এসে পুরো সিলেবাসটা রটে নেওয়া, সবাই মিলে গ্রুপ স্টাডি করা। তো এই ব্যাপারগুলো খুবই মিস করি। স্পেশালি এই যে রোজার সময় আমরা সবাই রুমের যারা ছিলাম সবাই একসাথে ইফতার করতাম, দেন সময় হলে সবাই একসাথে ডাইনিংয়ে গিয়ে খাবার খাইতাম, পরে আবার সবাই একসাথে ঘুরতে যেতাম, রাত জেগে আড্ডা দিতাম। তো এই ব্যাপারে এই যে হোস্টেল লাইফটা আসলে খুবই মিস করি। আর আমি স্পেশালি মেনশন করতে চাই আমার যে রুমমেটসরা ছিল, আমাদের ফ্রেন্ডসরা যাদের সাথে আমি লাইফে 4টা বছর কাটাইছি। ফার্স্ট অফ অল অনুপম আজিম, তারপরে মঈন, তারপরে HRMN সাকিব, দেন সায়ন্ত, সুব্রত, শুভ। তো এদের সাথে খুব লম্বা একটা সময় আমার কাটে একই রুমে। রুম নাম্বার 4D ছিল আমাদের। তো এই পুরা জার্নিতে তারা আমার সাথে ছিল। তো আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং লাইফে, স্টুডেন্ট লাইফে বা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন হেল্প করছে। তো হ্যাঁ, আমি আমার হোস্টেল লাইফটা, ভার্সিটি লাইফ এন্ড হোস্টেল লাইফটা খুব বেশি মিস করি। তো বুঝতে পেরেছি। এই পর্যায়ে আমি দর্শকদের জন্য উদ্দেশ্য করে কিছু বলতে চাই। দর্শকদের জন্য বলি, উসাব ক্যারিয়ার নিয়ে ভাবনার জায়গা থেকে উসাব ক্যারিয়ার জোন গ্রুপ ওপেন করে ধারাবাহিক লাইভ শুরু করেছে। যারা স্কলারশিপ নিয়ে বিদেশে পড়ালেখা করতে যেতে চান বা উদ্যোক্তা হতে চান বা সরকারি বেসরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছেন, সবাই যদি উসাব ক্যারিয়ার জোন গ্রুপে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন বা নিজেদের জায়গা থেকে এগিয়ে আসেন, তাহলে আমাদের কমিউনিটি বড় হবে ইনশাআল্লাহ। সাথে আমাদের অনুজরা দিক নির্দেশনা পাবে। ভাইয়া, আপনাকে অনুরোধ করব আপনিও আমাদের সাথে গ্রুপের মাধ্যমে সবসময় কানেক্ট থাকবেন এবং সহায়তা করবেন। দর্শক, এ বিষয়ে আপনাদেরও মতামত থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। দর্শক, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ভাইয়া, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে উসাব এর 3টি গ্রুপ, কমিউনিটি গ্রুপ, যেখানে আমরা সব ক্যাম্পাসের শিক্ষার্থীরা 2015 সাল থেকে এখন পর্যন্ত একসাথে কাজ করে যাচ্ছি যেন আমাদের কমিউনিটি আরো বড় এবং শক্তিশালী হয়, সাথে আমাদের অ্যালুমনাই বড় ইফেক্ট ফেলতে পারে। দ্বিতীয়ত, ক্যারিয়ার জোন, যেখানে সবার ক্যারিয়ারের কথা চিন্তা করে উসাব ক্যারিয়ার জোন গ্রুপ ওপেন করি, যেখানে স্যার বা সিনিয়র যারা আছেন ক্যারিয়ার নিয়ে দিক নির্দেশনা দেন বা দিবেন, এতে করে আমরা আমাদের ক্যারিয়ার গঠনে কি কি করতে পারি বা কি করলে ভালো হবে তা জানতে পারি। সিনিয়ররা এ ব্যাপারে এগিয়ে আসলে আমরা জুনিয়ররা উপকৃত হব। 3 নম্বর যে কোশ্চেনটি বা 3 নম্বর যে পয়েন্টটি আমি তুলে ধরতে চাচ্ছি, সেটা হচ্ছে অন্যদিকে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সাহায্যের জন্য উসাব অ্যাডমিশন হেল্পলাইন গ্রুপ ওপেন করা হয়েছে, যেখান থেকে শত শত শিক্ষার্থীদের আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন প্রশ্ন করে থাকে। আমরা তাদের প্রশ্নের উত্তর দিয়ে হেল্প করে থাকি। এই 3টি গ্রুপ এবং আমাদের চলমান লাইভ সম্পর্কে আপনার অভিমত জানাবেন এবং আমাদের এই কমিউনিটিতে আমরা কিভাবে এগিয়ে গেলে আরো ভালো কিছু করা সম্ভব, এই বিষয়ে যদি ছোট করে আমাদের কিছু বলতেন তাহলে উপকৃত হতাম। উসাপের অ্যাক্টিভিটি আমি একদম শুরু থেকেই ফলো করি। এটা মেবি 2015 সাল থেকে ইউসাপের অ্যাক্টিভিটিস গুলো শুরু হয়। সর্বপ্রথম আমি অ্যাক্টিভিটিস যেটার মাধ্যমে আর কি সবাই উপকৃত হয়েছে সেটা হলো অ্যাডমিশন হেল্প। অ্যাডমিশনের ক্ষেত্রে যেহেতু আমরা ইনিশিয়ালি যখন নতুন ছিলাম, অনেকের অনেক কোয়েশ্চেন থাকতো। সো অনেক মানুষই বা অনেক স্টুডেন্টই
উসাবের গ্রুপে পোস্ট দিত যে ভার্সিটি কেমন হবে, কুমিল্লা ভার্সিটিটা কেমন হবে, বাউস কেমন হবে, এই ডিপার্টমেন্টটা কেমন। সো যারা অ্যাডমিন ছিল বা মেম্বার ছিল, স্টুডেন্ট ছিল, সবাই কিন্তু তার খুবই পজিটিভ ভাবে কিন্তু হেল্প করে একজন আরেকজনকে। দেন এই যে তোমরা এই যে অ্যাক্টিভিটিস গুলা করতেছো, যে প্রফেশনালসদেরকে আনতেছো বা যারা হায়ার স্টাডির জন্য অ্যাব্রডে যেতে চাচ্ছে, এই রিলেটেডেও কাজ করতেছো, এবং যারা এক্সপিরিয়েন্স পার্সন আছে তাদেরকে নিয়ে এসে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করাচ্ছ। দিস ইজ সামথিং এক্সেপশনাল, যে যারা স্টুডেন্ট, বর্তমানে যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু আসলে ধারণা পাচ্ছে যে আমাদের আর্মি ইউনিভার্সিটি থেকেই কে কোথায় আছে এবং কে কোন পজিশনে আছে, এবং সে ওই জায়গায় কিভাবে গিয়েছে তার জার্নিটা কিন্তু তোমরা শেয়ার করতেছো, যার মাধ্যমে সবাই কিন্তু উপকৃত হচ্ছে। সবাই একটা ধারণা পাচ্ছে যে আসলে এই জায়গায় কিভাবে যাওয়া যায়। আমি যদি আমার পার্সোনাল বলি, যে ভার্সিটির ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আমি কখনো চিন্তা করি নাই যে আমি ম্যারিকোর মতো একটা অর্গানাইজেশনে কাজ করব বা রবির মতো একটা অর্গানাইজেশনে কাজ করব। আমারও ধারণা ছিল আমার তো নতুন ভার্সিটি, তো আমরা আসলে কতটুকু বা কোন কিরকম অর্গানাইজেশনে যাইতে পারবো, বা আমরা আসলে ক্যারিয়ারে কতটুকু উঠতে পারবো, এগুলো নিয়ে একটা কোয়েশ্চেন ছিল বা একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো আসলে কিন্তু ওই দ্বিধাদ্বন্দ্ব থেকে বের হয়ে কিন্তু আসলে মেরিকোর মতো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি বা রবির মতো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেছি। তো এইটা দিস ইজ সামথিং যে এটা আসলে কখনো চিন্তা করি নাই, কিন্তু এই পথটা আসলে পাড়ি দিছি। তো অনেক জুনিয়ররা আছে, বাউস থেকে আমাকে নক দেয়, আমার ভার্সিটি তো আছেই। তো সব অনেককে আসলে গল্পগুলা বলি বা কিভাবে এই এই কোন অর্গানাইজেশনে কাজ করা যায় বা কিভাবে অ্যাপ্লাই করা যায়, কিভাবে সিভিটা একটু ভালোভাবে বানানো যায়, না আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিন্তু তাদেরকে গাইড করার চেষ্টা করি। তো এই যে আজকে আমি লাইভে আসলাম, আমি কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্স বা আমার থট প্রসেসটা কিন্তু এখানে আমি শেয়ার করছি। তো এটাতে হয়তো কিছু মানুষের যদি হেল্প হয়, এটাই কিন্তু আমার জন্য বেনিফিট, যে এই সেশনটার কারণে একটা এই ধারণাটা পাইছিলাম। হ্যাঁ, সো এটাই কিন্তু বেনিফিট। এই পজিটিভিটিটাই কিন্তু তোমরা ছড়াচ্ছ হোয়াটসঅ্যাপ থেকে। দিস ইজ সামথিং ভেরি অ্যাপ্রিসিয়েটিং। ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ক্যারিয়ারটায় সময় দেওয়ার জন্য। আশা করি আমাদের সাথে থাকবেন, বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আপনার নতুন জীবন অনেক সুন্দর কাটুক, দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। ভিউয়ার, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, উসাব আমাদের আর্মি বিশ্ববিদ্যালয়ের একটি সম্মিলিত গ্রুপ এবং একসাথে এগিয়ে যাওয়ার প্রয়াস। একসাথে থেকে আমাদের কমিউনিটি গড়ে তুলব এবং সবার সাহায্য নিয়ে নিজের ক্যারিয়ার করব এবং উসাবকে সহযোগিতা করব। আমাদের লাইভ প্রোগ্রামে আসতে চাইলে পেজে ইনবক্স করে জানাবেন। সবাইকে আবারও ধন্যবাদ দিতে চাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। প্রোগ্রামটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। উসাব পেজকে অবশ্যই ফলো দিবেন, লাইভ প্রোগ্রামগুলো বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই উপকৃত হয় এবং গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। পরবর্তী লাইভে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভ প্রোগ্রামটি আমি মোহাম্মদ নাহিদ শামসুল এখানেই শেষ করছি। শিখবো, শিখাবো, এগিয়ে যাব, এই হোক আমাদের সকলের সম্মিলিত প্রত্যয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।